এই যে বিএনপির মনোনয়ন প্রক্রিয়া, এটা কেমন হলো এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করেছি, তবে এখানে খুব সংক্ষেপে বলবো। আর বেশিরভাগ যে আলোচনাটা করব সেটা হলো এই নির্বাচনে বেগম জিয়ার মনোনয়ন এবং ৩টি আসনে তার মনোনয়ন এটা আসলে সঠিক হলো কিনা, এটির ইতিবাচক নেতিবাচক ফলাফল কি হতে পারে, আর তারেক রহমান সাহেব যে প্রার্থী হলেন এবং তিনি দেশে আসার আগে যে তার প্রার্থিতা ঘোষিত হলো এবং অন্যান্য যে মনোনয়নগুলো ঘোষণা করা হলো, এটার ইতিবাচক নেতিবাচক দিকগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত প্রশংসা করে নেই বেগম খালেদা জিয়ার। বাংলাদেশের রাজনীতিতে তিনি এক অনন্যা মহিলা, যার লিগেছি ঐতিহ্য রয়েছে। নির্বাচনের মাঠে তিনি কখনো পরাজিত হননি। মোটামুটি তার সমসাময়িক যারা আছেন জীবদ্দশায় সংসদীয় রাজনীতিতে অনেকেই পরাজিত হয়েছেন, তো সেই দিক থেকে তিনি আসলে কখনো পরাজিত হননি। এগুলো একটা। দ্বিতীয়ত হলো যে এই সময়টিতে যখন তিনি চলাফেরা করতে পারছেন না, হুইল চেয়ারে করে ঘোরাফেরা করতে হচ্ছে, এমনকি তার অনেক বক্তব্য, কথা, আচরণ মানে পাবলিকলি সবসময় প্রচার করার মতো অবস্থায় তিনি নেই। তার অসুস্থতাজনিত কারণে একটি হাত বাঁকা হয়ে গেছে, তিনি দাঁড়াতে পারেন না, হুইল চেয়ারে ঘোরাফেরা করেন এবং তার কথার এবং কণ্ঠের মধ্যে জড়তা চলে আসছে এবং লিখিত বক্তব্য পাঠ করতে গিয়েও তার কষ্ট হয়। পিছনে ডক্টর জাহিদকে দাঁড়িয়ে থাকতে হয়। তো এরকম একটি অবস্থাতে তাকে দলের একেবারে প্রতীক হিসেবে, প্রধান ব্যক্তি হিসেবে উপস্থাপন করে যে নির্বাচন যজ্ঞে যাওয়া হচ্ছে, এটি বিএনপির জন্য একটা বিরাট ঝুঁকির বিষয়। এবং দেশের ইতিহাসে এই ঘটনা একবার ঘটেছিল ইন 1954। তখন দেখা গেল যে এরকম বেগম জিয়ার মতোই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক, কিন্তু তিনি ইতিমধ্যে রাজনীতি থেকে রিটায়ার্ড করেছেন। এবং বেগম জিয়ার এখন যে অবস্থা ঠিক ওইরকম, মানে পশ্চিম পাকিস্তানি সরকারের শাসন, শোষণ, বেইজ্জতি, তার আগে ব্রিটিশ সরকারের শাসন, শোষণ, বেইজ্জতি, ভারতীয় সেই মহাত্মা গান্ধী গ্রুপ বা উত্তর দক্ষিণ ভারতীয় গ্রুপ, যারা ভারতীয় রাজনীতিতে পশ্চিমবঙ্গের যে আধিপত্যতে নেতাজি সুভাষচন্দ্র বসু, শরৎ বসু, শেরে বাংলা ফজলুল হক, হোসেন সৈয়দ সরওয়ার্দী, মাওলানা আবুল কালাম আজাদ, মানে ওনাদের যে একটা আধিপত্যবাদ ছিল, নিয়ন্ত্রণ ছিল, কন্ট্রোল ছিল, সেই কন্ট্রোলটি নিজেদের হাতে তুলে নেওয়ার জন্য মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল, এই সমস্ত মানুষ যেভাবে উঠে পড়ে লেগেছিলেন, তার ফলে সর্বভারতীয় রাজনীতিতে সেই 1937 থেকে 1945-এর মধ্যে শেরে বাংলাকে ফজলুল হকের উপর যে মানসিক টর্চার, জুলুম, অত্যাচার চলেছে, তার একেবারে সর্বনাশ হয়ে গেছে। তারপর যখন পাকিস্তান হলো, তিনি সেই যদিও লাহোর প্রস্তাবের তিনি প্রস্তাবক ছিলেন, কিন্তু পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পরে কেবলমাত্র তিনি পূর্ব বঙ্গের বা পূর্ব পাকিস্তানের অধিবাসী হওয়ার কারণে পাকিস্তানের যে এলিট সোসাইটি বা পাকিস্তান মিলিটারি, তারা ওনাকে সহজভাবে গ্রহণ করলেন না। তো উনি একেবারে ক্লান্ত, বিধ্বস্ত, অপমানিত, লাঞ্ছিত হয়ে যখন চলে গেলেন, তখন তার বয়স সম্ভবত 90 বছর। বেগম খালেদা জিয়ার চেয়ে বয়সী, রোগাক্রান্ত, হাঁটতে পারেন না, ধরে ধরে তাকে আনতে হয়। তো সেই অবস্থায় 1954-এ নির্বাচন করার জন্য তাকে আনা হলো। তিনি আসলেন এবং যেটা শোনা কথা, অবাক করার ব্যাপার হলো এখন তিনি নাই, তারপরে বলার মতো নাই। তার যারা আপনজন ছিলেন, কাছের লোক ছিলেন, কেবলমাত্র তাকে বসিয়ে রেখে তারা দুর্নীতি করেছেন। 1954-এ এই মনোনয়ন বাণিজ্য, মানে ওই আমলে মনোনয়ন বাণিজ্য হয়েছে এবং শেরে বাংলা ফজলুল হকের কথা বলে তার দালাল ফুরিয়া যারা রয়েছে, আশেপাশের লোকজন রয়েছে, তারা মানে সেই বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নিয়েছে। আবার সেটার প্রমাণ করার জন্য সেই টাকার একটা অংশ সেই লোকসম্মুখে সবার সামনে শেরে বাংলা ফজলুল হকের হাতে সেটা ধরিয়ে দেওয়া হয়েছে। এটা যে মনোনয়ন বাণিজ্যের টাকা, ঘুষের টাকা, এই জিনিসটি ডিফারেন্ট করার বা
এখানে ডিফারেন্সিয়া যে শব্দটি রয়েছে এটাকে বাস্তবায়ন করার মতো বা এটাকে নিয়ন্ত্রণ করার মতো শারীরিক মানসিক অবস্থা শেরেবাংলা ফজলুল হকের ছিল না। ফলে কি হলো, সারা বাংলাদেশ আবেগের বশবর্তী হয়ে সবাই যুক্তফ্রন্টকে ভোট দিল এবং পুরো ভোটের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি চলেছে শেরেবাংলা ফজলুল হকের নামে, অন্য কোনো নাম ছিল না। সেখানে হক ভাসানী সরওয়ার্দী বলা হতো, এই তিনজনের নাম বলা হতো, কিন্তু মূলত সারা বাংলার মানুষ 1954 ভোট দিয়েছে শেরেবাংলা ফজলুল হককে। এটা হলো বাস্তবতা। আর এর প্রমাণ আমরা পাই যখন 1954 সরকার গঠন করার চেষ্টা করা হচ্ছিল, তখন হোসেন সৈয়দ সরওয়ার্দীকে সবাই বলেছিল যে এখানে তো আসলে সবচেয়ে বড় দল আওয়ামী লীগ, প্রতীক নৌকা প্রতীকে নির্বাচন হয়েছে, তো কাজেই এখানে আওয়ামী লীগের মন্ত্রী বেশি থাকবে, আওয়ামী লীগের দাপট বেশি থাকবে, সরকার আওয়ামী লীগের নামে পরিচালিত হবে। তখন হোসেন সৈয়দ সরওয়ার্দী বলেছিলেন যে দেখো এখানে মুনাফিকি করা যাবে না। বাস্তবতা হলো যে আমাদের কারোর নামে নির্বাচন পরিচালিত হয়নি, আমাদের এখানে যা কিছু হয়েছে শেরেবাংলা ফজলুল হকের নামে হয়েছে, কাজেই তার মতামতের বাইরে কোনো কিছু করা যাবে না। তো সেই বৃদ্ধ শেরেবাংলা ফজলুল হকের কাছ থেকে যে সুপারিশ নেওয়া হলো, তার কথা মতো যে সরকার গঠিত হলো, সেই সরকার কয়দিন ক্ষমতায় ছিলেন, মন্ত্রিপরিষদ কয়দিন ক্ষমতায় ছিলেন সেই ইতিহাস আপনারা জানেন। তো একটা নির্দিষ্ট সময় আছে যে সময়ের পরে আসলে জীবন চলে না, জীবন চালানো উচিত নয়। বেগম জিয়া এখন ঠিক ওইরকম একটা পর্যায়ে চলে গেছেন, ফলে তার যে সম্মান, তার যে মর্যাদা, তার যে অজেয় ভাবমূর্তি এবং তার যে সেই আপোষহীন যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তিটিকে এখন এই 3টি আসনে মনোনয়ন দিয়ে তারপর একটি সরকার গঠন করতে গিয়ে সেখানে তার ইমেজকে এবং তাকে ফ্রন্ট লাইনে এনে এখানে এই বাংলাদেশের বিএনপির গত 14 মাসের যত ব্যর্থতা, কিংবা উনি যেই সময়টাতে জেলে গেছেন সেই জেলে যাওয়ার আগ থেকে আমি বলবো যে যেদিন থেকে ওনার বাড়ি গুড়িয়ে দেওয়া হলো সেই দিন থেকে মূলত দলের একটা গ্রুপ, সেই গ্রুপের একটা কালো জাদুর মধ্যে তিনি পড়ে গিয়েছিলেন। এই কালো জাদু তাকে জেলে পাঠিয়েছে। এই কালো জাদু তাকে মানে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে সে মামলায় তিনি যখন হাজির হলে জামিন পেয়ে যেতেন, তাকে সেই মামলায় হাজির হতে দেয়নি। যে কারণে তার বাড়ি ভাঙা হয়েছে সেটা যদি তিনি প্রথমে হাইকোর্টে না গিয়ে লোয়ার কোর্টে যেতেন, তাহলে লোয়ার কোর্টের কোনো সাধ্য ছিল না ওখানে যাকে বলা হয় সেখানে না দেওয়া, মানে যাকে বলে এখানে স্থগাদেশ যেটা, তো স্থগাদেশ না দেওয়া পর্যন্ত মানে দেওয়া ছাড়া আসলে লোয়ার কোর্টের অন্য কোনো বিধানই ছিল না, অ্যাপ্লাই করার সাথে সাথে সেটা করা হতো। কিন্তু সেই কাজ না করে মওদুদ আহমেদ সাহেবের মতো ঝানু পলিটিশিয়ান যারা আছেন তারা কেনই কাজ করেছেন, কী করেছেন এটা একমাত্র আল্লাহ জানেন, তারা এটাকে পুরো ঘটনাটা হাইকোর্টে নিয়ে গেল এবং খুব অল্প সময়ের মধ্যে সেটা তছনছ হয়ে গেল। এনিওয়ে মওদুদ আহমেদ যে কাজটা করেছিলেন তার প্রতিফল তিনি পেয়েছেন, তার নিজের বাড়িটাও কিন্তু এভাবে চলে গেছে। তো সেই যে বেগম যে একটা রাধা চক্রের মধ্যে পড়ে গেছেন, তার মইনুল ক্যান্টনমেন্টের যে বাসভবন, মইনুল হোসেন সড়কের যে বাসভবনটি, এটি ধ্বংসের মাধ্যমে এবং জেলে যাওয়ার মাধ্যমে, এবং সেই রাহু চক্রটি এখনও তাকে ঘিরে আছে, তার থেকে তিনি বিমুক্ত হতে পারেননি। অন্যদিকে তার যে শারীরিক শক্তি, মানসিক শক্তি, সাংগঠনিক শক্তি সব কিছু, মানে ক্যাবিনেট, কিচেন ক্যাবিনেট, পরিবারতন্ত্র থেকে শুরু করে আরও অনেক কিছু, এবং দলতন্ত্রের মধ্যে এখানে এমন কিছু ঘটছে যে এই মহিষী রমণী তিনি না পারছেন বলতে, না পারছেন সহ্য করতে, এই গেল একটা। ফলে তার সারা জীবনের যে অর্জন, সেই অর্জন এই নির্বাচনের মাধ্যমে বর্জন হতে পারে, ঝুঁকির মধ্যে পড়তে পারে, দুর্নাম এবং বদনামের শিকার হতে পারে, এবং তার যে লিগেসিগুলো, এই লিগেসিগুলো শেষ হয়ে যেতে পারে। আর এখানে সফল হওয়ার সম্ভাবনা বলতে গেলে 1%ও নেই, 99% ঝুঁকি তার ইমেজে। এই গেল এক। 2 নম্বর হলো যে এখনো পর্যন্ত তাকে যদি সাইনবোর্ড হিসেবে ব্যবহার করতে হয়, তাহলে তারেক জিয়া কী করলেন এতদিন পর্যন্ত? তারেক জিয়ার যে কর্তৃত্ব, নেতৃত্ব যদি দলের মধ্যে এখনও প্রতিষ্ঠিত না হয়, তাহলে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকার আসলে এই যে 3টি নির্বাচনে যদি বেগম জিয়া জিতেন, সরকার গঠন হয়, তিনি রাষ্ট্রপতি থাকেন, রাষ্ট্রীয় ক্ষমতায় থাকেন,
আর তার আন্ডারে তারেক জিয়া যেভাবেই থাকেন না কেন এখানে একটা দ্বৈত শাসন হবে। এবং ঠিক এই আগের জমানায় বেগম জিয়াকে কেন্দ্র করে সরকারের একটা বলয়, সিনিয়র বলয়টি কাজ করবে, মিলিটারি ইন্টেলিজেন্সগুলো কাজ করবে, আর তারেক রহমান সাহেবকে কেন্দ্র করে দলের একটা তরুণ তুর্কি কাজ করবে। তিনি প্রধানমন্ত্রী হন আর রাষ্ট্রপতি হন, ডাজ নট ম্যাটার। মানে তারেক রহমান সাহেব যদি প্রধানমন্ত্রীও হন, বেগম জিয়ার যে উপস্থিতি, সেই উপস্থিতির কারণে সমস্ত রাষ্ট্রের সব কিছুর আকর্ষণ সবকিছু হবে বেগম জিয়া কেন্দ্রিক। যেহেতু তিনি আগের মতো সিদ্ধান্ত দিতে পারেন না, ফলে তাকে কেন্দ্র করে যে সমস্ত লোকজন থাকবেন তারা তারেক রহমান সাহেবের চেয়ে আগামীর বিএনপি সরকারের যদি সেটা হয় শক্তিশালী হয়ে পড়বেন, এবং এটাই বাস্তবতা। এবং চিন্তা করুন যে রাজনীতি কতটা নিষ্ঠুর। মানে আওরঙ্গজেব, তো আওরঙ্গজেবের মধ্যে যে ভাতৃঘাতী যুদ্ধ হলো সম্রাট শাহজাহানের ছেলেদের মধ্যে, এর মধ্যে সবচেয়ে ক্ষমতার ব্যাপারে বিরাগ ছিলেন আওরঙ্গজেব। তিনি কখনো ক্ষমতা চাইতেন না, তিনি ফকিরের মতো দিন যাপন করতেন। তিনি খুব বীর ছিলেন, যোদ্ধা ছিলেন। বলতে গেলে মানে বাদশাহ শাহজাহানের শাসনের কারণেই তিনি এই যুদ্ধ যেতে তিনি রাজি হতেন, কিন্তু তার বৈরাগী হতে ইচ্ছা হতো। মানে তিনি বন জঙ্গলে চলে যাবেন, সুফিবাদ চর্চা করবেন, এই রাজ্য থাকবে না। তিনি ব্যক্তিগত জীবনে কোরআনের হাফেজ ছিলেন এবং যাকে বলা হতো জিন্দা পীর। তার বিশ্বাস, তার ধর্মীয় সত্তা, এটার মধ্যে কোনো মুনাফিকি ছিল না। তিনি যুদ্ধের ময়দানে ধরেন 5 লাখ সৈন্য নিয়ে তিনি যুদ্ধ করছেন, 5 লাখ যুদ্ধের ময়দানে শিবাজি রায়ের বিরুদ্ধে। যুদ্ধ চলছে, নামাজের ওক্ত হয়ে গেছে, তিনি দাঁড়িয়ে নামাজ পড়ছেন নির্ভীক চিত্তে। যুদ্ধের ময়দানে এভাবে দাঁড়িয়ে নামাজ পড়া এটা চারটিখানি বিষয় না, তার ঈমান ছিল এই পর্যায়ে। তো এই মানুষটি কেন তার পিতাকে বন্দী করে রাখলেন 20 বছর? এটা রাজনীতি। তিনি জানেন যে তিনি যদি সম্রাট শাহজাহানকে উন্মুক্ত রাখেন, সিংহাসনে বসান এবং তিনি অধীনস্থ থাকেন, তাহলে সম্রাট শাহজাহান না চাইলেও তাকে কারাগারে যেতে হবে এবং তাকে মরতে হবে। 2 নম্বর হলে তিনি তার পিতাকে যদি অ্যারেস্ট না করে, হাউস অ্যারেস্ট না করে উন্মুক্ত রাখেন, তাহলে এই টোটাল মিলিটারির উপরে এবং জুডিশিয়ারি এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের উপরে, ট্রেজারির উপরে জাহানারা, মানে তার যে বড় বোন জাহানারা, সম্রাটের প্রিয় বোন, তার যে ক্ষমতা, তার সঙ্গে সঙ্গে শাহজাহান কেন্দ্রিক যে সকল সিনিয়র আমলারা আছেন তারা তাকে একটা দিন শান্তিতে ঘুমাতে দেবে না। তিনি সম্রাট হয়েও তিনি যাকে বলা হয় করুণ পরিণতির দিকে এগিয়ে যাবেন। ফলে তিনি তার পিতাকে বন্দী করলেন এবং বন্দী করে তার রাজধানী ছিল দিল্লিতে, আর তাকে রাখলেন তিনি আগ্রাতে। এবং এতটা কড়াকড়ির মধ্যে রাখলেন যে কেবলমাত্র তার বোন জাহানারা ছাড়া আর তিনি নিজে সেখানে গিয়ে তার সঙ্গে দেখা করতেন। এর বাইরে কাউকে সম্রাট শাহজাহানের সঙ্গে দেখা করতে দেওয়া হতো না। দিস ইজ পলিটিক্স, এটা রাজনীতি। এই রাজনীতি সেই ইংল্যান্ডে যান, অষ্টম এডওয়ার্ডের ক্ষেত্রে যান, অষ্টম হেনরির ক্ষেত্রে যান, এলিজাবেথ রানী, যে প্রথম এলিজাবেথ তার বাবা, আপনি সেখান থেকে আপনি অ্যাডাম স্মিথের কাছে যান আমেরিকাতে, আব্রাহাম লিঙ্কনের ক্ষেত্রে যান, আমরা তাদের লিগেসিগুলো পড়ি। কিন্তু রাজনীতির যে রুরো পলিটিক্সের যে বাস্তবতা, উইলিয়াম গ্লাডস্টোন সেখানে যান, যাকে বলা হয় ইংল্যান্ডে এত বড় মহামতি যাকে বলা হয় প্রধানমন্ত্রী, কিংবা ধরুন উইনস্টন চার্চিল, গিয়ে দেখেন যে ব্যক্তিগত জীবনে, রাজনৈতিক জীবনে তাদের প্রতিপক্ষ থেকে শুরু করে নিজের স্ত্রী, পুত্র, সন্তান, তাদের প্রতি তারা কতটা নিঃস্ব হয়ে পড়েছিলেন। মানে আপনি চিন্তা করেন যে শুধুমাত্র রাজনীতির জন্য হিটলার বিয়ে করেননি, শুধুমাত্র এই রাজনীতির জন্য প্রভাব বিস্তার করতে পারে এজন্য নিজের স্ত্রীকে তিনি ডিভোর্স দিয়েছিলেন এবং কখনো কাছে আসতে দেননি। কে? সেটা হলো সেই ভ্লাদিমির স্ট্যালিন, ইলিচ ভ্লাদিমির লেনিন না, লেনিনের পরে যে আসলেন জোসেফ স্ট্যালিন। তো সেই জোসেফ স্ট্যালিন এবং তার নিজের সন্তানকেও তিনি মেরে ফেলেছিলেন রাজনীতির জন্য। তো এইরকম, তো সেক্ষেত্রে আসলে রাষ্ট্র ক্ষমতা কখনো ভাগ করা যায় না। স্ত্রী যেভাবে ভাগ করা যায় না ভাইদের মধ্যে, এটা মহাভারতে আমরা দেখেছি, দ্রৌপদীকে 5 ভাই, এটা গল্প, কিন্তু বাস্তবে কখনো এই ঘটনা ঘটে না। তো সেক্ষেত্রে সিংহাসন
কখনোই ভাগ করা যায় না। তো সেক্ষেত্রে এই যে বেগম জিয়াকে এখানে সামনে রাখা মানে তারেক জিয়ার নেতৃত্বকে দ্বৈততার দিকে ঠেলে দেওয়া হয়েছে। এই বুদ্ধি বিএনপির কার মাথা থেকে এসছে, আর এই সিদ্ধান্তে জনাব তারেক রহমান কীভাবে যাকে বলা হয় তিনি গ্রিন সিগন্যাল দিয়েছেন, এটা আমার মাথায় আসছে না। এখানে মূল ব্যাপার হলো যে বেগম জিয়া প্রধানমন্ত্রী হবেন, রাষ্ট্র চালাবেন এবং তার নামেই তিনি যতদিন জীবিত থাকবেন। এটা যদি অন্তঃস্থল থেকে তারেক রহমান সাহেব বিএনপির এই মনোনয়নটা কেমন হলো, তারা আসলে ক্ষমতায় যেতে পারবে কি না এই মনোনয়ন দিয়ে, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আমি এটা আসলে করেছিলাম তখনই আমি ঠিক করেছিলাম যে এটা নিয়ে দর্শকদের যে কমেন্টগুলো আসবে সেগুলোকে আমরা গুরুত্ব দিয়ে পাঠ করব এই কারণে বিএনপি যারা নেতৃবৃন্দ আছেন অথবা যারা সাধারণ মানুষ আছেন তারাও কিন্তু এই নির্বাচনটা কেমন হবে অথবা এই নির্বাচনে বিএনপির প্রার্থীগুলি কেমন হলো, নির্বাচনে বিএনপি কেমন ফল করবে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমার ধারণা এই কমেন্টগুলো পড়লে তারা একটা ধারণা পেতে পারবেন। তো আর কথা বাড়াই না, আমি বরং কমেন্টে চলে আসি। প্রথম কমেন্টে লিখেছেন কাজী মোহাম্মদ আলমগীর। তিনি লিখেছেন, মাসুদ ভাই চমৎকার আলোচনা করেছেন, আপনার বিশ্লেষণের সাথে অনেকাংশে একমত হয়েও বলতে চাই যে দীর্ঘ 17 বছর নির্বাচনে বাইরে থাকা একটি দলকে কি পরিমাণ হিসাব নিকেশ করে প্রার্থী বাছাই করতে হচ্ছে তা হয়তো আমরা বাহির থেকে বুঝতে পারছি না। ভাই আলমগীর সাহেব, আপনার সঙ্গে আমি একদম একমত। এটা একটা কঠিন কাজ যে দলটা এতদিন ধরে নির্বাচনের বাইরে ছিল, তারা কিভাবে প্রার্থী নির্বাচন করবে, কাকে রাখবে, কাকে বাদ দেবে, অনেক কঠিন কাজ। কিন্তু যত কঠিনই হোক, আমি কিন্তু তাদের যে কত কষ্ট এটা কিন্তু যতটা ফিল করছি, তার চেয়ে বেশি আমার চিন্তা হলো যে আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা ভোট দেব, মানে দেশে যারা নাকি নাগরিক, তারা এই মনোনয়ন থেকে কি পাবে সেটা। আমি কিন্তু বিএনপির নেতৃবৃন্দের কথা চিন্তা করি না, করি অন্য সময় অবসর সময় করি, কিন্তু এখন কিন্তু যখন তুলনা হয় যে আমি কি বিএনপির চিন্তাটা বেশি করব নাকি আমি সাধারণ মানুষের কথা চিন্তা করব, তখন আমার চিন্তাটা কিন্তু সাধারণ মানুষকে কেন্দ্র করেই হবে। এবং সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু আমি এটা নিয়ে আলোচনা করেছি। এই মন্তব্যটা লিখেছেন মোজাম্মেল হক। তিনি লিখেছেন, প্রিয় মাসুদ কামাল ভাই, বিএনপিকে নিয়ে খুব সুন্দর আলোচনা করলেন। আপনি কতটুকু বুঝতে পেরেছেন আমি জানি না, তবে তারেক রহমান ঠিকই বুঝতে পেরেছেন ইউনূসের আন্ডারে নির্বাচন হচ্ছে না, মনোনয়নগুলো আইওয়াশ। যদি ইউনূসের আন্ডারে নির্বাচন হইতো তাহলে তারেক রহমান দেশে চলে আসতো। মোজাম্মেল ভাই, আপনার সঙ্গে আমি আসলে একমত হতে পারলাম না। আমার কাছে মনে হয় যদি উনি বুঝতেনই যে নির্বাচন হবে না তাহলে মনোনয়ন দিবেন কেন? এখনই মনোনয়ন দেওয়া তো এখনো সময়ও হয় নাই। তারপরেও আপনি মন্তব্য, আপনার চিন্তাটাও থাকুক, অন্যরা চিন্তা করবেন এইভাবে। ইমরান হোসেন লিখেছেন, বিএনপির সাবেক মন্ত্রী কেন্দ্রীয় নেতা শামসুজ্জামান দুদু, ওনার এলাকা চুয়াডাঙ্গা 1 আসন থেকে মনোনয়ন পায়নি। তাহলে কিভাবে বলা যায় সাবেক পুরনো মুখগুলো আবার নিয়ে আসা হয়েছে? আমি মনে করি মনোনয়ন সঠিকভাবে বাছাই করা হয়েছে, তবে 2-1 জায়গায় একটু পছন্দ হয়নি। যেমন বিএনপির সবচেয়ে ত্যাগী নেতা রুহুল কবির রিজভী, মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিবুন নবী সোহেল, এনাদের বাদ দেওয়া ঠিক হয়নি। আশা করি এই 3 জনকে ফাঁকা আসনগুলোতে মনোনয়ন দিয়ে দিলে ভালো হবে। নাজমুল সুমন লিখেছেন, রুমিনের জায়গা হয়নি এখনও। বিএনপি সরকার যে কত খারাপ ছিল তা কোনো যুক্তিতর্ক ছাড়াই সবাই বিশ্বাস করে। রুমিন ফারহানা সে ইমেজকে ভুলিয়ে দিয়েছিল অনেকাংশেই, যদিও তাদের সাম্প্রতিক কর্মকাণ্ড, চাঁদাবাজি, খুন, সন্ত্রাস বা মামলাবাজি মানুষকে তাদের সম্পর্কে ভীত করে তুলেছে। এ সময় সবার আগে রুমিনের মতো যারা ছিলেন তাদের মনোনয়ন দেওয়া বুদ্ধিমানের কাজ হতো। ইউরোফুড লিখেছেন, এমপিদের কাজ কি সেটা নিয়ে কথা বলুন, স্থানীয় সরকারকে শক্তিশালী করার আওয়াজ তুলুন, এমপিরা ঢাকার থাকার পক্ষে বলুন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির জন্য সাংবাদিক ও চাটুকার দলীয় বুদ্ধিজীবীরাই দায়ী। আপনার প্রতি সম্মান রেখে বলছি, সব ব্যাপারে আপনার সরল আলোচনা জাতিকে আরও ডোবাবে। ধন্যবাদ। ইউরোফুড যিনি লিখেছেন, ওনার যে বক্তব্যের সঙ্গে কিন্তু আমি একেবারে দ্বিমত পোষণ করছি না। ওনার কথা আমি উড়িয়ে দিচ্ছি না, কিন্তু উড়িয়ে দিচ্ছি না কেন, উনি যেটা বলেছেন যে আসলে কিন্তু আমি মনে করি স্থানীয় সরকারকে যদি আপনি শক্তিশালী করতে পারেন তাহলে এমপিদের এলাকায় থাকার দরকার নাই।
ওনারা ঢাকায় থাকবেন, সংসদে বসবেন, আইন প্রণয়ন করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু স্থানীয় সরকার শক্তিশালী কি এই এমপিরা করতে দিবে, এই সংসদ করতে দিবে? স্থানীয় সরকারকে দুর্বল কে করেছে? এই পার্লামেন্টে তো করেছে, আইন করে করেছে, বিভিন্ন সরকারের সময় তারা এগুলি করেছে। কাজেই এটা নিয়ে আমাদের মনে হয় ভাবতে হবে, আপনিও চিন্তা করেন। আর আমার সরল আলোচনা জাতিকে ডোবাবে, এটা যদি হয় তাহলে তো সরল আলোচনা করবো না, কারণ আপনি যদি মনে করেন ডোবাবে, আমি তো এটা অস্বীকারও করতে পারবো না। হতে পারে আমি চেষ্টা করবো এরপর থেকে একটু কম সরল আলোচনা করার জন্য। ধন্যবাদ। ইউরোফুড হাই হ্যান্ডসাম লিখেছেন, লোকাল এমপিদের তার নিজের এলাকায় থাকতে হবে, নইলে সংসদ সদস্য পদ থেকে বরখাস্ত করা হোক। আজিজুল মিয়া লিখেছেন, যদি এরকমটাই হয় এমপিরা ঢাকায় স্থায়ীভাবে বসবাস করতে পারবে না, তাহলে বিএনপির ক্ষমতায় আসা দুষ্কর হয়ে যাবে, কারণ বিএনপির বেশিরভাগ এমপি ঢাকায় থাকেন। এটা কিন্তু একটা আমার হয় যে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আসলে অনেক এমপি এরকম হচ্ছে, আমি নিজেও মনে করি এমপিদের এলাকায় থাকা উচিত বেশি বেশি। ক্রিয়েটিভ নিট ফেব্রিক্স লিখেছেন, মাসুদ কামাল ভাই আপনি বলেছেন সাধারণ একজন মানুষ যদি এমপির সাথে দেখা করার প্রয়োজন হয় তাহলে ঢাকায় আসতে হবে। আচ্ছা, একজন গ্রামের নন পলিটিক্যাল সাধারণ মানুষ সে কি আদৌ একজন এমপির সাথে দেখা করতে পারে? আমাদের দেশের প্রেক্ষাপটে এটা কি আদৌ সম্ভব? ভোটের পরে এমপির দেখা পাওয়ার চেয়ে চাঁদে যাওয়া অপেক্ষাকৃত সহজ। দেখুন, এটা কিন্তু নির্মম বাস্তবতা, এবং আমি এটি মনে করি, এই জন্যই আমি বলেছি যে ওনাদের এলাকায় থাকা উচিত। আল রেস্কিউ এজেন্সি তিনি লিখেছেন, মাসুদ ভাই আপনার কাছে প্রশ্ন, সংবিধান রক্ষার শপথ নিয়ে সংসদ ছাড়া অন্তর্বর্তী সরকারের গণভোট আয়োজন করার কোনো এখতিয়ার নাই। একথা সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক সহ অনেক আইনজ্ঞ বলেছেন। তাহলে বিএনপি কেন সংবিধান বিরোধী কাজে ইউনূস সরকারকে সহায়তা করছে? বিএনপি কেন বলতে পারছে না যে গণভোট আয়োজন করার কোনো এখতিয়ার এই অন্তর্বর্তী সরকারের নেই? ভাই এটাই কিন্তু আমি বলেছিলাম, আমি যে বলেছিলাম যে ওরা মাইন্ড চিপায় আছে, এটা হলো এই কারণে। কারণ এটা বললে পরে ওরা আওয়াজ তুলবে যে এরা সংস্কার চায় না। এইটাই হলো গিয়ে ঝামেলা বিএনপির। বাট দেখা যাক কী হয় সামনে, আমার মনে হয় এটা একটা সমাধান হবে, দেখি। দীপক রয় লিখেছেন, এনসিপির সাথে বিএনপির জোট করা মানে এনসিপিকে প্রতিষ্ঠিত করা। বিএনপি এনসিপির সাথে জোট না করলে এনসিপি একটা আসনও জিততে পারবে না, ফলে পরবর্তীতে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার। হেলাল উদ্দিন লিখেছেন, কুমিল্লার 6 আসনে 91 বছর বয়সের একজন অজনপ্রিয় ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাই এটা ওনার মতামত, আমি এই জন্য তুলে ধরলাম যে 2-1টা মতামত এরকম আসুক। শামীম আহমেদ লিখেছেন, খুবই ভালো লেগেছে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান স্যারকে মূল্যায়ন করেছেন, সেই সাথে দুঃখের বিষয় রুহুল কবির রিজভী স্যার আর রুমিন ফারহানা ম্যামের জন্য। মোহাম্মদ রাকিবুল লিখেছেন, বিএনপির চাইতে ধানের শীষের চাইতে স্বতন্ত্র প্রার্থী বেশি নির্বাচিত হবে, বিজয়ী হবে আগামী নির্বাচনে, বিদ্রোহী প্রার্থীরা বেশি বিজয়ী হবে। যাক, এটা ওনার অপিনিয়ন। বাঙালির স্বপ্ন লিখেছেন, সিলেট 3 জেলা সভাপতিকে বাদ দিয়ে লন্ডন থেকে ধরে এনে বঞ্চিত করেছে জনপ্রিয় নেতাকে, দুঃখজনক। দেখুন, এরকম মতামত কিন্তু আসবে, যে যার সমর্থক তারা হয়তো এরকম মন্তব্য করবেন, কিন্তু এই মন্তব্যের নিয়ে আমি কথা বলতে চাই। সেটা হলো, যদি লন্ডন থেকে ধরে নিয়ে আসেন তাহলে উনি কি তাহলে ইংল্যান্ডের নাগরিক? ইংল্যান্ডের নাগরিক হলে তো উনি মনোনয়ন পাবেন না রে ভাই। আমাদের আইন, আমাদের সংবিধান এখনও বলছে যে দ্বৈত নাগরিকরা নির্বাচন করতে পারবেন না। তাহলে কীভাবে করবেন আমি বুঝতে পারছি না। তবে আমি এই প্রবণতার কিন্তু আমি বিরোধিতা করি। মোহাম্মদ সেলিম লিখেছেন, ভাই আপনি বিশ্বাস করেন নির্বাচন হবে? আমি তো মনে করি নির্বাচন হলেও মানুষ ভোট দিতে যাবে না। জামাত বিএনপির ভাই ভাই খেলা, নিবন্ধিত অনেক দল ঐক্যমত্য ওদের কমিশনে যায় নাই, ওদের সাথে ঐক্য হয় নাই। আনিস রহমান লিখেছেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ সকল দলের অংশগ্রহণের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন হলে নির্বাচিত সরকার 5 বছর ক্ষমতায় থাকতে পারত, কিন্তু আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাইরে রেখে নির্বাচন হলে নির্বাচিত সরকার 5 মাস টিকতে পারবে না। সুতরাং এই নির্বাচনের ফলে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে দ্রুত ফর্মে আসার ইঙ্গিত দেয়। বিল্লাল খান লিখেছেন, মাসুদ কামাল ভাই দেশে তো সে আগের নিয়মই চলছে, আওয়ামী লীগ নির্বাচন করছে সব দলকে বাদ দিয়ে, এখন যারা আছে তারা নির্বাচন করছে আওয়ামী লীগ জাতীয় পার্টি ওই 14 দলকে বাদ দেয়া। আমরা নতুন প্রজন্ম যদি এইসব দেখে বড় হই তাহলে সামনে খুব খারাপ হবে। একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখতে চায় যেখানে দেশের সব দল থাকবে, সব মানুষ যাবে নিজেদের পছন্দের লোককে ভোট দিতে।
ভাই আপনি খুব একটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু বলেছেন, বাট এটাকে বলা ইদানিং অপরাধ বিবেচনা করা হচ্ছে। জিয়াউর রহমান লিখেছেন, পাতানো নির্বাচনে মূল্য নেই, তাই এই দেশের মানুষের টাকা খরচ করে অর্থহীন নির্বাচন করে বহির্বিশ্বের কাছে গ্রহণযোগ্যতা পাবে না। আমরা চাই অংশগ্রহণমূলক নির্বাচন, যে নির্বাচনে দেশের মানুষ ভোট দিতে যাবে। লোক দেখানো পাতানো নির্বাচনের ভবিষ্যৎ অন্ধকার, শুভবুদ্ধির উদয় হোক সবার। এটা লিখেছেন নাইম জয়। তিনি লিখেছেন, বাংলাদেশের রাজনীতিবিদদের সবচেয়ে বড় সমস্যা, এরা ক্ষমতার স্বাদ ছাড়তে চায় না। যতই বৃদ্ধ হোক, যতই অসুস্থ হোক, তারপরও তারা এমপি ইলেকশন করতে চান। খালেদা জিয়ার বয়স এবং অসুস্থতা বিবেচনা করলে এবং এবারের নির্বাচন তুলনামূলক অনেক সহজ হবে, বিএনপির জন্য কোনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা না হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এরকম অবস্থায় তিনি 3টি আসলে নির্বাচন না করলেও পারতেন। তিনি হয়তো দলের প্রধান মেন্টর হিসাবে ওই 3টি আসনের নতুনদের সুযোগ করে দিলে রাজনীতিতে সৌন্দর্য আরও বৃদ্ধি পেত। আমার যতটুকু ধারণা, তার পরিবার কেন্দ্রিক রাজনীতি থেকে বের হতে চাচ্ছেন না। অবশ্যই তিনি এই 3টি আসনে বিজয় লাভ করবেন। তাই হতে পারে অদূর ভবিষ্যতে এই 3 আসনে দেখা যেতে পারে তাদেরই পরিবারের 2 বধূ 1 নাতিকে। দেখুন, আপনার যে এই যে আশঙ্কাটা, এই যে চিন্তাটা, আমি মনে করি এই চিন্তাটা পলিটিক্যাল পার্টির যারা লিডার আছেন তাদেরও মাথায় থাকা উচিত। আমি কালকেও বলেছি যে বিএনপির নির্বাচনের সবচেয়ে বড় আইকন হচ্ছে বেগম খালেদা জিয়া। ওনার নির্বাচনের ইতিহাস খুবই ভালো, কিন্তু ওনার শারীরিক অবস্থা তো বিবেচনা রাখতে হবে। ওনাকে 3টা আসনে মনোনয়ন দেওয়া আমি মনে করি ঠিক হয়নি, কোনো দরকারও নাই। যাই হোক, তো ওনারা দিয়েছেন, ওনাদের নিশ্চয়ই কোনো একটা হিসাব নিকাশ আছে। শেউলি ফুল লিখেছেন, অন্যদের ক্ষেত্রে একই পরিবারের 2 জন মনোনয়ন পাবে না থিওরি প্রয়োগ করা হয়, কিন্তু মা ছেলের ক্ষেত্রে প্রয়োগ করা হয় না কেন? তাহলে তারা কি একই পরিবারের না? দেখুন, প্রশ্ন কিন্তু উঠতে থাকবে। আমি যদি এই প্রশ্নটাকে অতটা মনে করি না, কারণ খালেদা জিয়া এবং তারেক রহমান এরা 2 জনই দলের শীর্ষ নেতা, কাজে এদের ক্ষেত্রে প্রশ্নটা না তুললেও হতো। কিন্তু প্রশ্ন তো উঠছে, প্রশ্ন কিন্তু উঠবে। সাধারণ মানুষের মুখকে কিন্তু বন্ধ করে রাখা যাবে না এবং এটুকুলিকে বিবেচনায় নিতে হবে। সাকিব লিখেছেন, এটা একটু বড় কমেন্ট, তো এই কমেন্টটা দিয়ে আমি শেষ করবো। আসলে বিএনপির বড় ভয় আওয়ামী লীগ নিয়ে, পিনাকি ভট্টাচার্যের বড় ভয় সেনাবাহিনী নিয়ে। আওয়ামী লীগের বড় ভয় বিএনপি, জামায়াত, এনসিপি সহ গণ অভ্যুত্থানের সকল শক্তি। বিএনপি, জামায়াত, এনসিপি গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি যতদিন একত্রিত থাকবে ততদিন আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না। এই 3 শক্তি যখন ছিন্ন ভিন্ন হয়ে যাবে তখন আওয়ামী লীগ ফিরে আসবে। আওয়ামী লীগ ফিরে আসবেই, হোক 5 বছর পর, হোক 10 বছর পর। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, বিএনপি জোর করে ভোট নেবে, প্রচুর মারামারি খুনোখুনি হবে, বিএনপি সরকার গঠন করবে। সরকার গঠন করার পর খুব 6 মাস থেকে 1 বছর টিকতে পারবে। তবে এই নির্বাচনে অস্বাভাবিক কিছু হতে পারে। দেশ এখন স্রোতের বিপরীত দিকে যেতে চাচ্ছে, সবাই পরিবর্তন আশা করে। বিএনপির ভাইদের মাথায় রাখতে হবে, এটা 2001-2005-এর অ্যানালগ যুগ নয়, এটা 2025। সব কিছু ওলটপালট করে ফেলতে পারে এদেশের জনগণ। দলগুলোর ভেতরের অন্তর্কোন্দল চূড়ান্ত পর্যায়ে যাবে, বিভিন্ন দলের মধ্যে দ্বন্দ্ব সংঘাত চূড়ান্ত পর্যায়ে যাবে, তখন সেনাবাহিনী এই দায়িত্ব নিয়ে মাঠে থেকে নিজেদের ঝুঁকি আরো বাড়াতে চায় না, কারণ নির্বাহী বিভাগের সাথে ওই অতিরিক্ত মাখামাখি তাদেরকে কোনো ক্ষমতা দিচ্ছে না। মানে এটা কোনো 1-11 সরকারের মতো যে সেনাবাহিনী ক্ষমতার কেন্দ্রে, সেটা সেনাবাহিনীর ভেতরে কেউ বোধ করছেন না। বাংলাদেশে মাঠে দায়িত্বরত অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সেনা সদস্যদের 50%কে হঠাৎ করে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত, এমন সিদ্ধান্ত আবারও প্রমাণ করেছে যে সেনাবাহিনীর ভেতরে অস্থিরতা এবং সেনাবাহিনীর সঙ্গে নির্বাহী বিভাগের অর্থাৎ অন্তর্বর্তী সরকারের দ্বন্দ্ব, দূরত্ব তুঙ্গে উঠেছে। সেনাবাহিনীর সঙ্গে এই দূরত্ব একেবারেই চরম পর্যায়ে পৌঁছেছে আসলে সাম্প্রতিক সময়ে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে সেনা হেফাজতে নিয়ে নির্যাতন, বন্দী করে রাখা অর্থাৎ আয়নাঘর কাণ্ড এবং বিজিবিতে কর্মরত সেনা সদস্যের বিরুদ্ধে জুলাই-আগস্ট হত্যা মামলা দায়ের করার পর এবং সেই সেনা কর্মকর্তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাতকড়া পরিয়ে হাজির করবার পর থেকেই, কারণ সেনাবাহিনীর ভেতরে
এই নিয়ে যে একরকমের মানসিক অস্থিরতা বেড়েছে এবং তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন, সেনাবাহিনী সেটা কিন্তু লুকোছাপাও করেনি। সেনা হেফাজতে এই অভিযুক্ত সেনা কর্মকর্তাদের নেওয়া হয়েছে, এই কথাটি যেদিন জানানো হয়েছিল সংবাদ মাধ্যমকে, সেদিন সংবাদ মাধ্যমের সামনে এসে মেজর জেনারেল হাকিমুজ্জামান স্পষ্টতই বলেছিলেন যে নির্বাচনের বড় দায়িত্ব পালন করতে হবে সেনাবাহিনীকে, এবং সেনাবাহিনী গত আগস্ট থেকে ক্রমাগতভাবে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা চরম স্পর্শকাতর সময়ে দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষায়। এই অবস্থায় সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে এমন মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং সেনাবাহিনীকে না জানিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে দেওয়া, এই বিষয়টি সেনাবাহিনীকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে, তাদের মোরাল ক্ষতিগ্রস্ত করেছে। স্পষ্ট করে তিনি এই কথাটা বলেছিলেন। এবং নির্বাচনী দায়িত্ব পালনের আগে এমন একটা ঘটনা সেই মোরালকে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এই কথাটা তুলে ধরতে কিন্তু তখন কয়েকজন জেনারেল নিয়ে উপস্থিত হয়ে মেজর জেনারেল হাকিমুজ্জামান কোনো লুকাছাপা করেননি। সেনাবাহিনীর ভেতরের অস্থিরতা, অসন্তোষ, হতাশার একেবারে তুঙ্গে ওঠে ওই ঘটনা থেকে। 56 জন জেনারেল প্রত্যেকেই ওয়াকারুজ্জামানের প্রতি বিরক্ত হয়ে ওঠেন যে ওয়াকারুজ্জামান, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে দাবি করেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক, এই সরকারটা তিনিই বসিয়েছেন এবং এই সরকার তার সরকার, সেনাবাহিনীর সরকার, সেনাবাহিনী দায়িত্ব নিয়ে এদেরকে বসিয়েছে বলেই সেনা সদস্যরা মাথার ঘাম পায়ে ফেলে ভুয়া ভুয়া স্লোগানে পালাতে বাধ্য হয়ে জনসাধারণের বিক্ষোভের মুখে, মানে মান সম্মান সব জলাঞ্জলি দিয়ে 15 মাসের বেশি সময় ধরে যে দায়িত্ব পালন করে যাচ্ছে, পুলিশের দায়িত্ব পালন করে যাচ্ছে সেনা সদস্যরা, তাহলে তার কি অর্থ রইল? আর তাহলে তার কি প্রতিদান নির্বাহী বিভাগ থেকে, অন্তর্বর্তী সরকারের কাছ থেকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিয়ে আসতে পারলেন? আমি আপনাদের বলে আসছিলাম এরপর থেকেই সেনাবাহিনীর ভেতরে এই বিশ্বাস একেবারে ছুটে গেছে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে ডক্টর ইউনূসের বা তার সরকারের কোনো সক্রিয় বা কার্যকরী সম্পর্ক আছে। কাজেই সেনাবাহিনীর ভেতরে যে বিষয়টা নিয়ে ক্ষোভ ছিল বেশ কয়েক মাস ধরে, মানে সেনা শাসন না থাকলে এত দীর্ঘ সময় ধরে পুলিশি দায়িত্ব পালনে সেনাবাহিনী মাঠে, এ ঘটনা তো আগে কখনো ঘটেনি। কাজেই সেনাবাহিনীর ভেতরে, মানে ধরেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া তো নিয়মিত স্ট্যাটাস দিয়ে লিখছিলেনই যে সেনাবাহিনীকে এতদিন ধরে মাঠে রাখলে সেনাবাহিনীর চৌকস যে দক্ষতা সেটা ক্ষতিগ্রস্ত হয়, সেনাবাহিনীর প্রশিক্ষণ ক্ষতিগ্রস্ত হয়। কাজেই সেনাবাহিনীকে দ্রুত ব্যারাকে ফিরিয়ে নেওয়া দরকার। আর সেনাবাহিনীর ভেতরে এখন প্রশ্ন উঠেছে যে সেনাবাহিনী এবং সেনা কর্মকর্তাদেরকে শুধু যে মাঠে পুলিশ হিসাবে ব্যবহার করা হচ্ছে তাই নয়, নির্বাহী বিভাগের সঙ্গে এই মাখামাখির ফলশ্রুতিতে সেনাবাহিনীর সম্মান গিয়ে ঠেকেছে ওই জায়গায় যে সেনা কর্মকর্তাদের এখন হাতকড়া পরিয়ে আদালতে হাজির করা যাচ্ছে। কাজেই সেনাবাহিনীর ভেতরে এই বিষয়টি অত্যন্ত জোরালো হয়ে ওঠে, এই দাবিটা যে সেনাবাহিনীকে এই পুলিশি দায়িত্ব থেকে মুক্তি দেওয়া হোক। নির্বাহী বিভাগের সঙ্গে এই বিরাট মাখামাখি তাদেরকে যে আবারও বিপদগ্রস্ত করছে, মানে এর পরে আবার রাজনৈতিক পট পরিবর্তনের পরে তাদেরকে যে আবারও মামলার শিকার হতে হবে, আরেক রকমের রদবদলের শিকার হতে হবে, সেটাও তাদেরকে ভীত করছে। কারণ জুলাই আগস্ট হত্যা মামলায় যেমন এই একটা মামলায় ঠেকবে না সেটা বোঝে সেনাবাহিনীর ভেতরে। তার পাশাপাশি সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খানের মানবাধিকার সংগঠন অধিকার, তারা একটা পরিসংখ্যান হাজির করে বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই 40 জন মারা গেছেন, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে, এর মধ্যে 19 জন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তো সেই পুলিশ তো গুলি চালাচ্ছে না 2024-এর 5ই আগস্টের পর থেকে, তাহলে
সেনাবাহিনীর গুলিতে মারা গেছে। সেনাবাহিনীর ভেতরে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে যে গোপালগঞ্জ, পার্বত্য চট্টগ্রাম সহ যে যে জায়গায় ইউনূস সরকারের কথায় গুলি চালিয়েছে সেগুলোরও এখন তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। এবং নির্বাচনের আগে যখন বিএনপি মনোনয়ন ঘোষণা করে দিয়েছে, দলগুলোর ভেতরের অন্তর্কন্দল চূড়ান্ত পর্যায়ে যাবে, বিভিন্ন দলের মধ্যে দ্বন্দ্ব সংঘাত চূড়ান্ত পর্যায়ে যাবে, তখন সেনাবাহিনী এই দায়িত্ব নিয়ে মাঠে থেকে নিজেদের ঝুঁকি আরো বাড়াতে চায় না, কারণ নির্বাহী বিভাগের সাথে ওই অতিরিক্ত মাখামাখি তাদেরকে কোনো ক্ষমতা দিচ্ছে না। মানে এটা কোনো ১-১১ সরকারের মতো যে সেনাবাহিনী ক্ষমতার কেন্দ্রে, সেটা সেনাবাহিনীর ভেতরে কেউ বোধ করছেন না। অন্যদিকে সেনাবাহিনীকে এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো সমর্থন সুরক্ষাও দিচ্ছেন না, এমনকি সম্মানটুকু দিচ্ছেন না। এটা পরিষ্কার হয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ওপর এই চাপ একেবারে শীর্ষ পর্যায় থেকে, মানে সেনাবাহিনীর ভেতরের অন্য জেনারেলদের তরফে এই সিদ্ধান্তই জানানো হয়েছে যে সেনাবাহিনী উঠিয়ে নেন আপনি মাঠ থেকে, তাহলে হয়তো সেনাবাহিনীর সম্মান ফিরবে অন্তত সাধারণের মনে। কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সেনাবাহিনী আসলে কি ভূমিকা রাখছিল সেটুকু অন্তত বোঝা যাবে। ৩ বাহিনী প্রধান মিলে যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে গিয়েছিলেন এবং তারা এই কথা বলতে যখন শনিবার গেলেন তখন নিজেরাই উদ্যোগী হয়ে গিয়েছিলেন। এবং আমি আপনাদের বলেছি যে ওয়াকারুজ্জামান সবসময় খুবই গুরুত্বপূর্ণ গুরুতর দিনে আরো দুই বাহিনী প্রধানকে কাঁধে নিয়ে যান, কারণ তিনি একা কোনো কিছু স্পষ্ট করে বলতে পারেন না, তিনি কোনো সিদ্ধান্তও নিতে পারেন না। মানে সেনাবাহিনীর ভেতরে যে সিদ্ধান্ত হয়ে গেছে সেনা সদস্যদের তুলে নিতে হবে, সেটা বলবেন বলেই কিন্তু যমুনায় গিয়ে উপস্থিত হলেন তিনি আরো 2 বাহিনী প্রধানকে নিয়ে। কিন্তু মে মাসে তিনি যখন বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে কিন্তু আমার সেনাবাহিনী আর মাঠে থাকতে রাজি না, এবং বলে সে কথাই এসে আবার দরবারেও জানিয়েছিলেন তরুণ সেনা কর্মকর্তাদের, যাতে পুরো সেনাবাহিনীর ভেতরে এই কথাটা চাউর হয় যে সেনাপ্রধান জানিয়ে দিয়ে এসেছেন ডিসেম্বরের পরে নতুন সরকারের কাছে দায়িত্ব দিয়ে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যেতে পারবে। কিন্তু ওয়াকারুজ্জামান তো সেই প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিশ্রুতি আদায় করে নিয়ে আসতে পারেন নাই তার সরকারের কাছ থেকে। মনে করে দেখেন, এই ওয়াকারুজ্জামান সেনা প্রধান, তিনি কিন্তু ইউনূস সরকারকে ক্ষমতায় বসিয়ে বিদেশি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন তিনি চান 18 মাসের মধ্যে নির্বাচন, এবং ইউনূসকে তার সে কথাই বলা আছে। কিন্তু এই একটা কথাও তো তিনি আদায় করে আনতে পারেন নাই। কাজেই সেনাবাহিনীর ভেতরে এখন সরকারকে যেহেতু সেনাপ্রধান কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না, কোনোভাবে কথা শোনাতে পারছে না, এমনকি তাদের পরিস্থিতিটা বুঝিয়ে সেটা মাথায় রেখে একটা সম্মানজনক অংশীদারিত্বের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেওয়াতে পারছে না। কাজেই সেনাবাহিনীর ভেতরে বরং এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে শায়েস্তা করা, মানে ব্যারাকে ফিরিয়ে আনার বিষয়ে একেবারে দৃঢ় প্রতিজ্ঞ থাকাটাই সিদ্ধান্ত গৃহীত হলো। এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যমুনায় গেলেন 1 নভেম্বর এই কথা বলতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, কিন্তু ওই যে তিনি তো কোনো বক্তব্য যে জোরালো ভাষায় দিয়ে আসবেন, আর মে মাসে একবার জোরালো ভাষায় দিয়ে ইউনূসের সঙ্গে তার সম্পর্কটা আরো খারাপ হয়ে যাওয়ার পর তিনি এত ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন যে সেখানে গিয়ে তিনি মিনমিন করে শেষ পর্যন্ত নির্বাচনে যে 90,000 1 লাখ সেনা সদস্য মোতায়েন থাকবে, বিমান বাহিনীরও কিছু সদস্য কাজ করবে, নৌবাহিনীর 2,500-এর মতো সদস্য কাজ করবে, এসব বলে বেরিয়ে এলেন। তাদের আলাপের ওই অংশটাই কিন্তু সংবাদ মাধ্যমকে জানানো হলো প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে। অথচ তার 3 দিন বাদে 5 তারিখ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠক করে পুলিশ সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জড়ো করে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ে দিলেন তারা মাঠ থেকে 50% সদস্য সরিয়ে নেবে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ফেব্রুয়ারি মাসেই আমাদের জানিয়েছিলেন তার 30,000 সেনা দায়িত্ব পালন করে প্রতি শিফটে। তার মানে এখন থেকে 15,000 সেনা কাজ করবে। আর সেনাবাহিনী থেকে আজকে আইএসপিআর একটা সংবাদ সম্মেলন আয়োজন করেছিল এবং সেখানে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান তিনি এসে ইন-এইড টু সিভিল পাওয়ার কার্যক্রমের আওতায় সেনাবাহিনীর প্রস্তুতি ও কর্মকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলন করেছেন, নির্বাচনী প্রস্তুতি নিয়ে কথা বলেছেন।
সেখানে তিনি আবার এই হঠাৎ সারপ্রাইজ ডিসিশন হঠাৎ কেন সেনা সদস্যদেরকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়া এবং 50% সেনা সদস্যকে একবারে সে বিষয়ে কোনো আলাপ করেননি। তবে তিনি বলেছেন যে কি কি করেছেন তারা 15 মাসে। তারা বলেছেন 15 মাসে দেশের পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বলেছেন সেনাবাহিনী মাঠে ছিল, প্রশিক্ষণ থেকে দূরে ছিল, সীমিত লোকবল থাকা সত্ত্বেও বন্যা সহ নানা সংকটে দায়িত্ব পালন করেছে, যেটা কিন্তু সেনাবাহিনীর প্রাথমিক দায়িত্ব না। সেনাবাহিনী না থাকলে এই সময়ে কি অবস্থা হতো তা কল্পনাও করা যায় না। লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান আইএসপিআর এর সংবাদ সম্মেলনে এসে 5ই নভেম্বর তারিখে যে কথা সংবাদ মাধ্যমকে বললেন, সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের জেনারেলদের এটাই সিদ্ধান্ত যে সেনাবাহিনীকে তুলে নিলে অন্তত সাধারণ মানুষ বুঝবে সেনাবাহিনী কি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিল এবং সেনাবাহিনী না থাকলে আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতিটা কতটা বেশি মাত্রায় চ্যালেঞ্জিং হয়ে ওঠে। কারণ সেনাবাহিনী এখন মনে করছে বর্তমানে যে অবস্থা, বিশেষ করে তাদের বিরুদ্ধে যেসব স্লোগান, সংবাদ মাধ্যমে যেসব কথা, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব কথা, মানে তারা ভারতের দালাল থেকে শুরু করে তাদের হাঁটুতে বুদ্ধি, তাদের দ্বারা কিচ্ছু হবে না থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষায় তারা গেলে তাদেরকে ভুয়া ভুয়া বলে ধাওয়া দিয়ে উঠিয়ে দেওয়া সেনাবাহিনীর গাড়িতে, এই সবই তো চলেছে 15 মাস ধরে। আর এর মধ্যে একেবারেই অভিনব যেটা ঘটছে সেটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির হাসনাত আব্দুল্লাহরা থেকে শুরু করে সকল রাজনৈতিক নেতারা টক শোতে, বক্তৃতায় সেনাবাহিনীকে, সেনাপ্রধানকে অপমান করে যখন তখন সেনাবাহিনীর বিচার চেয়ে নানা বিষয়ে এবং এই সেনাবাহিনী দিয়ে কি হবে এসব প্রশ্ন তুলে সেনাবাহিনীর ভাবমূর্তিকে বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে এনেছেন। কাজেই জেনারেলরা চান সেনাবাহিনী আসলে কি করছিল সেটুকু উপলব্ধি করার সুযোগ দেওয়া হোক। নির্বাচন যদি কখনো হয় তখন না হয় নির্বাচনী দায়িত্ব পালনে আবারও সেনা সদস্যদের মোতায়েন করা যাবে, কিন্তু আপাতত উপলব্ধি করতে দেওয়া হোক যে সেনাবাহিনীর সদস্যরা আসলে কি করছিলেন। এবং এর পাশাপাশি সেনাবাহিনীর জেনারেলরা চাইছেন যে সেনা কর্মকর্তা, সেনা সদস্যদের সঙ্গে নির্বাহী বিভাগের এই যে পুলিশি দায়িত্ব পালন করতে গিয়ে সেনাবাহিনীর সদস্যরা যে ধরনের ঝুঁকির মুখে পড়ছেন, সেই ঝুঁকি থেকেও তাদেরকে বাঁচিয়ে আনতে এবং নির্বাহী বিভাগের সাথে, বিশেষ করে ইউনূস সরকারের সঙ্গে, যেই ইউনূস সরকারের সঙ্গে কোনো বিশ্বাস, আস্থা, কার্যকরী সম্পর্ক হয়নি এতদিনে, তার সঙ্গে মাখামাখিটা কমিয়ে এনে সেনাবাহিনীকে তার এলাকার মধ্যে, সেনা ব্যারাকের ভেতরে আবারও একটা সুশৃঙ্খল বিশেষ বাহিনী হিসাবে প্রমাণের উদ্যোগটুকু গ্রহণ করতে নিজের কাছে রাখতে পারেন। কেউ বলেছে সরকারি তোষাখানায় জমা দিন, আবার কেউ বলেছে এটা শৈলান প্রবীণ নিবাসে জমা দিন, তাহলে ওখানে বয়স্ক লোকরা আছেন, ওনারা শৈশবের স্মৃতিচারণ করতে পারবেন। এরকম অনেক কথাই আসছে, যদিও কেউ এটাকে ফেরত দেওয়ার পরামর্শ দিয়েছে বলে আমি এখনো দেখিনি। তো এই যে মন্তব্যটা, নানা রকম মন্তব্য আসছে, আমি এখানে যে ব্যাপারটা নিয়ে সবচেয়ে বেশি আপনার গুরুত্ব দিচ্ছি, যে ওনার একটা মন্তব্য, ওনার একটা বাক্য লক্ষ্য করুন। উনি বলেছেন এটার সঙ্গে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীকের কোনো মিল নেই। আমার কথা হলো, ওনাকে এই কথাটা লিখতে হলো কেন? আওয়ামী লীগের নির্বাচনী প্রতীকের মিল থাক বা না থাক, এটা ওনার মাথার মধ্যে ঢুকলো বলে উনি লিখলেন। এটা ওনার মাথায় ঢুকলো কেন? এই ঢোকার কারণটা কি? এটা কি ওনার ব্যক্তিগত সংকীর্ণতা, নাকি আমাদের সমাজে যা চলছে সেই চলমান যে চিন্তা ভাবনাগুলো সেগুলো ওনাকে প্রভাবিত করেছে? আমি ওনার ব্যক্তিগত সংকীর্ণতা মনে করি না। আমি মনে করি এটাই হলো আমাদের সমাজের এই মুহূর্তের যে এনভায়রনমেন্ট, সেটা এই এনভায়রনমেন্ট ওনাকে আতঙ্কিত করে তুলেছে। এই কথাটা ওনাকে লিখতে হয়েছে। উনি ভয় পেয়েছেন, উনি ভেবেছেন আমি যদি আমার কাছে রাখি অথবা এটা আমি গ্রহণ করেছি, এটাকে যদি কেউ মনে করে যে এটা আওয়ামী লীগের নির্বাচনী প্রতীকের মতো, তাহলে আমার না জানি কি ক্ষতি হয়ে যায়, অথবা তাহলে না জানি আমার সম্পর্কে কে কি মনে করে। এই যে চিন্তাটা, এই চিন্তাটা হলো ক্ষতিকর।
কেন এরকম হবে? একটা দেশে অনেকগুলো রাজনৈতিক দল থাকবে, একটা দেশে অনেকগুলো রাজনৈতিক মত থাকবে, একটা দেশে অনেকগুলি রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীক থাকবে। এই প্রতীকগুলির তো নিজস্ব কোনো দোষ বা গুণ নেই। এই প্রতীকগুলো ইটসেলফ, যে মার্কাটা আছে, সিম্বলটা আছে, এই সিম্বলটার কিন্তু কোনো ক্ষতি করার অথবা লাভ করার কোনো যোগ্যতা নেই, কোনো ক্ষমতা নেই। ক্ষতি করার ক্ষমতা হলো পলিটিশিয়ানদের মাথায়, লাভ করার ক্ষমতা ওনাদের মাথায়। এমনকি ওনাদের গঠনতন্ত্র নিয়েও আমার অত টেনশন নাই, কারণ ওই গঠনতন্ত্রকে কে কীভাবে প্রয়োগ করবে তার উপরে অনেক কিছু নির্ভর করে। কিন্তু ওনাকে এটা ভাবতে হয়েছে কেন? যে কারো বাসায় যদি একটা নৌকা প্রতীকের বড় একটা প্রতীক থাকে, আপনি নিশ্চিত থাকেন যদি জানা যায় যে ওই বাড়িতে একটা নৌকার প্রতিকৃতি আছে বড় ধরনের, সেটা সোনার হোক, রূপার হোক, যা কিছু হোক, আপনি নিশ্চিত থাকেন ওই বাড়িতে একটা মব অ্যাটাক হতে পারে। যেমন ইন্ডিয়াতে আমরা দেখেছি না, কোন বাড়িতে ফ্রিজের মধ্যে গরুর মাংস আছে, অতএব সেখানে অ্যাটাক করে ওই বাড়ি ঘর পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়, ওই লোকগুলিকে পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই সমস্ত খবর আপনি পেয়েছেন। এগুলি মব, এগুলি উন্মত্ত জনতার কর্মকাণ্ড, এবং সেই জনতাকে কিন্তু খেপিয়ে দেওয়া হয়। আমাদের এখানে মব তৈরি করা হয়, সেই মবের ভয় উনি বলেছেন বলে আমার ধারণা। দেখুন, আমি এই কিছু কথা বলি জিনিসগুলো, এই যে বিষয়গুলো আছে না, ধরেন আওয়ামী লীগ আমলে আমরা কি দেখেছি, জামাতে ইসলামের একটা প্রতীক ছিল দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লাকে প্রতীক হিসাবেই রাখা যাবে না। কেন রাখা যাবে না? ওটা নাকি উচ্চ আদালতের ন্যায়ের প্রতীকের চিহ্ন। আপনার কি মনে হয় যে তখন ন্যায় ছিল, এখন ন্যায় নাই? তাহলে এখন কীভাবে থাকলো? আগে কিন্তু উচ্চ আদালত থেকে কিন্তু একটা প্রশাসনিক অর্ডার দিয়ে কিন্তু বলা হয়েছিল যে এটা তাদের প্রতীক। এখন সেই প্রশাসনিক আদেশ কোথায় গেল? এখন দেয় না কেন তারা এই আদেশ? তার মানে তখনও এটাকে কিন্তু এক ধরনের হীনমন্যতার কারণে সরিয়ে নেওয়া হয়েছিল, অথবা কোনো একজনের চিন্তার কারণে, সেই চিন্তাকে সম্মান দেখাতে যে এটা করা হয়েছিল, যে চিন্তাটা সম্পূর্ণভাবে গণতন্ত্রের বিরোধী। এবং সে ধরনের চিন্তা এখনও কার্যকর। আমার মনে আছে, আমি একটা ছোট্ট ঘটনা বলি। আমার মনে আছে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, শেখ হাসিনার আমলে, আমাদের এই পরিচিত একজন ভদ্রলোক, উনি বিভিন্ন টক শোতে যেতেন। বিভিন্ন টক শোতে যখন যেতেন আমি দেখতাম উনি একটা মুজিব কোটের মতো পড়তেন, অথবা অন্য করে একটা সাফারির মতো একটা কোট পরতেন। তার পকেটের এইখানে একটা এই জায়গাটাতে একটা সোনার তৈরি নৌকা থাকতো। ওটা সবসময় কোট পিনের মতো লাগিয়ে রাখতেন, সোনার তৈরি নৌকা, সোনা দিয়ে বানানো নৌকা দেখতাম। ওনাকে আমি এখনও দেখি, এখনও উনি দেশের বাইরে পালিয়ে আছেন। দু একটা অনুষ্ঠানে ওনাকে আমি দেখলাম, টক শোতে অংশ নিয়েছেন বিদেশ থেকে, বিদেশি কোনো চ্যানেলে অংশ নিয়েছেন। এখন ওই নৌকাটা ওখানে দেখি না। কেন দেখি না? আগে কেন দেখতাম? তাহলে ওনার মন থেকে কি নৌকা উঠে গেছে নাকি? উনি তো, ওনার তো মবের টেনশন নাই, উনি তো দেশের বাইরে আছেন, তাহলে এখন নাই কেন? তাহলে কি নৌকার প্রতি ভালোবাসার ব্যাপারটা কিছু না? আসলে নৌকাকে বুকে তোলারও দরকার নাই, মাটিতে নামানোরও দরকার নাই। নৌকার জায়গায় থাক, পানিতে থাকুক আর ব্যালট পেপারে থাকুক, দলীয় প্যাডে থাকুক, কোনো সমস্যা নাই। ওটাকে বুকে তুলতে হবে কেন? এখন আবার দেখবেন ওই সোনার তৈরি ধানের শীষ চলে আসবে খুব শিগগিরই। কয়েকটা দিন অপেক্ষা করেন, ধানের শীষ আসবে, দাঁড়িপাল্লাও আসবে। তখন দেখবেন যে এই বুক পকেটের মধ্যে সোনার তৈরি লাগিয়ে নিয়ে হাঁটছেন। এটাই হবে তখন একটা, যে দলের প্রতি তার কতটা, তার মানে আপনার চিন্তা, আনুগত্য, ভালোবাসা, তার প্রকাশ ঘটবে যে ওই প্রতীকটা কত ভরির তৈরি তার উপর। তো এই যে লোক দেখানো ভালোবাসা, এটারও কোনো মূল্য নেই। আবার এই যে লোক দেখানো ভীতি, এটারও কোনো মূল্য নেই। আপনি একটা নৌকা পেয়েছেন, উপহার আপনাকে দেওয়া হয়েছে, আপনি যেখানে ইচ্ছে সেখানে রাখবেন। দেখুন, আলজেরিয়া কি ওনাকে বিব্রত করার জন্য নৌকাটা দিয়েছে? তা নয়। আলজেরিয়াতে প্রচুর নৌকা আছে। আলজেরিয়া একটা, মানে আপনারা জানেন, ওটা একদম মানে নদীর, সমুদ্রের পাড়ে একটা দেশ, এবং সেখানে নৌকা ও সামুদ্রিক পরিবহন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভূমধ্য সাগরীয় উপকূল রেখা ওদের প্রায় 1200 কিলোমিটার দীর্ঘ উপকূল রেখা আছে, কিন্তু অনেক বড়। ওদের
যত পরিবহন ব্যবস্থা তার 90% নৌকা দিয়েই হয়। নৌকা মানে জলযান দিয়ে। আগে তো পালতোলা নৌকা ছিল, এখন সেখানে স্টিমার চলে এসেছে, জাহাজ চলে এসেছে, কিন্তু নৌকাটা কিন্তু ওনাদের জনজীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো ওদের প্রতীক হিসেবে তারা নৌকাটা দিয়েছে। আর উনি ভেবেছেন আওয়ামী লীগের প্রতীক হয়ে গেল কিনা, এই ভয়ে উনি বাঁচেন না। আমি মাঝে মাঝে চিন্তা করি যে এই নৌকাটাকে মাঝে মাঝে মানে আজকে অনেকবার চিন্তা করেছি, এই নৌকাটা আলজেরিয়ার দূতাবাস থেকে ওনার বাসা পর্যন্ত অথবা অফিস পর্যন্ত উনি এনেছেন কি ঢেকে এনেছেন না কীভাবে এনেছেন, এত ভয় উনি পেয়েছেন। কিন্তু খুবই ইন্টারেস্টিং। আর সেই নৌকাটা পাওয়ার পর এই যে মানুষের কাছ থেকে পরামর্শ চাওয়াটা, এটাই বা কেন? হ্যাঁ, শেষ পর্যন্ত নৌকাটা উনি তোষাখানা দিয়েছেন। তোষাখানা ব্যাপারটা আপনি জানেন, দেশে একটা আইন আছে যে রাষ্ট্রের কোনো একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, ওনারা যখন কোনো বৈদেশিক কোনো জায়গা থেকে কোনো উপহার পান, বৈদেশিক অথবা দেশি, যখন কোনো উপহার পান, সেই উপহার সামগ্রীর মূল্যমান যদি 50,000 টাকার বেশি হয়, তাহলে সেই উপহার সামগ্রীটা উনি রাষ্ট্রীয় তোষাখানায় জমা দেবেন। মানে রাষ্ট্রীয় তোষাখানা মানে এটা মনে করেন আপনার অনেকটা মিউজিয়ামের মতো, সেখানে থাকবে। সেখানে অনেক কিছু আছে, কিন্তু যখন চাঁদে যায় তখন বাংলাদেশের পতাকা ছিল, ওগুলো অনেক কিছু আছে, এরকম অনেক গুরুত্ব, চাঁদের মাটি আছে, অনেক কিছু এখানে জমা দেওয়া আছে। এবং যারা নাকি বিভিন্ন জায়গায় পুরস্কার উপহার পেয়েছেন সেগুলো উনি জমা আছে। ওটা আগে প্রেসিডেন্ট বঙ্গভবনে ছিল, এখন সেটা সামরিক জাদুঘরে এখানে নিয়ে আসা হয়েছে। তো এই তোষাখানায় উনি শেষ পর্যন্ত জমা দিয়েছেন। তো কী হলো এখন? যে প্রতীককে আপনি ভয় পেয়েছিলেন, যেটা আপনি আপনার অফিসে রাখার সাহস পাননি, যেটাকে আপনি আপনার বাসায় রাখার সাহস পাননি, যেটাকে আপনি আপনার শৈলেন প্রবীণ নিবাসেও রাখার সাহস পাননি, সেটা এখন রাষ্ট্রীয় তোষাখানায় জায়গা পেয়েছে। ভালো, নৌকা আরও সম্মানিত হয়েছে। প্রিয় দর্শক, আগে আমাদের এই অফিস, তারপরে আপনার ঘর, তারপরে আপনার এই একটা মানে দাতব্য প্রতিষ্ঠান, এগুলোকে পরিষ্কার করার আগে না, আগে আমাদের মনটাকে পরিষ্কার করতে হবে। কোনটা কোন দলের নির্বাচনী প্রতীক এটা কোনো বিষয় না। নৌকা আমাদের প্রতীক, নৌকা আমাদের একটা বাহন, ধানের শীষ আমাদের একটা বাহন, দাঁড়িপাল্লাও আমাদের একটা মাপযন্ত্র। দাঁড়িপাল্লা ব্যবহার তো এখন নাই, এখন তো ওই মেশিনে বিক্রি হয়, ডিজিটাল মেশিনে সাধারণত ইউজ হয় বেশি। সবই আমাদের, এমনকি সর্বশেষ যে শাপলা কলি সেটাও আমাদের। এটা আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। সর্বমিত্র চাকমা খুবই পরিচিত নামে পরিণত হয়েছেন। বিখ্যাত হননি, উনি কুখ্যাত হয়েছেন বলা যেতে পারে। চাকমা, যে কোনো চাকমা মানুষের প্রতি আমার এক ধরনের পার্সোনাল বায়াস আছে। আমি অনেককেই, আপনারা জানেন, আমি অনেকবারই বলেছি, আমি জন্মেছি বড় হয়েছি রাঙামাটি জেলায়। ফলে বিভিন্ন এই জাতিগোষ্ঠীর সাথে আমার ইন্টারাকশন ছোটোবেলা থেকে ছিল। চাকমা, মারমা, ত্রিপুরা, তংচঙ্গা, অনেকের সাথে। আমার খুব ছোটোবেলায় সবচেয়ে প্রিয় বন্ধু 2-3 জনের মধ্যে একজন চাকমা ছিলেন, ভীষণ ক্লোজ ছিলেন আমার। অসাধারণ সম্পর্ক ছিল। আমার প্রিয় বন্ধুদের কথা মনে হলে তার কথা মনে হয়। সো একজন চাকমা সর্বমিত্রকে যখন আমরা দেখি মাস্তানি করে বেড়াচ্ছেন, আসলে তিনি মাস্তানি করছেন তা না, মাস্তানি শব্দটা কনসিয়াসলি বলছে, এই মাস্তানি আসলে শিবিরের মাস্তানি। তিনি না বুঝে এটার অংশ হচ্ছেন, কম বুঝে অংশ হচ্ছেন, খানিকটা পরিচিতি তৈরি হচ্ছে, একটা হাইপ তৈরি হচ্ছে, সম্ভবত এটাতে তিনি ট্র্যাপড হয়েছেন। যাই হোক, সর্বশেষ আমরা জনাব সর্বমিত্র চাকমাকে দেখলাম একজন ভীষণ বৃদ্ধ মানুষকে লাঠি দিয়ে নাজেহাল করছেন। শুধু তাই না, ওই ভদ্রলোক ওনারা ব্যাখ্যা টাকা দিচ্ছেন, মাদক টাদক নানান কিছু, এবং প্রক্টোরিয়াল টিমের জ্যাকেট গায়ে দেওয়া একজনকেও দেখলাম লাঠি দিয়ে গুতাগুতি করছেন তাকে। আমি নিশ্চিত নই প্রক্টোরিয়াল টিমেরও এই ধরনের অধিকার আছে কিনা, কি করার অধিকার তাদের আছে আইনগত, আমি আসলে নিশ্চিত নই। কিন্তু সর্বমিত্রকে আমরা দেখছি ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন রকম মানুষের ওপরে, ভাসমান মানুষের ওপরে অন্যায় নিপীড়ন চালাচ্ছেন। তাকে নিয়ে স্পেসিফিকলি কথা বলিনি, ডাকসু নিয়ে আগে কথা বলেছিলাম। কিছুদিন আগে দেখা গেছে একজন বাদাম বিক্রেতার সামনে এসে বাদাম বিক্রি করছেন তিনি। এটাও হবে না, এরপর মানুষজন ফান করছিল, একটা ভয়ঙ্কর মাদক বাদাম উচ্ছেদ করছেন তিনি।
নানা রকম তার এই আচরণ নিয়ে নানা রকম ব্যাখ্যা আছে। আমি আবারও বলছি, এটা মূলত এটা আদতে শিবিরের মাস্তানি। আমি আসবো সেই জায়গায়। তারা রাইটলি একজন মানুষকে সামনে ঠেলে দিয়েছেন যারা দীর্ঘদিন আসলে এমন একটা জায়গায় থেকে উঠে আসা। আমি নিশ্চিত নই সর্বমিত্র পাহাড়ি এলাকা থেকে এসছেন নাকি তার পরিবার ঢাকাতেই ছিল। ঢাকাতেই প্রচুর এই ধরনের জাতিগোষ্ঠীর মানুষ আছেন, তাদের অনেকেই ঢাকায় বড় হয়ে পড়াশোনা করেন। তারপরও যেহেতু সেখান থেকে আসে, তার মূল যেহেতু সেখানে, সেই রকম একজন মানুষ অনেকে ইন্টারপ্রেট করছেন এইভাবে যে সেখানে নিপীড়িত একটা মানুষ অনেক ক্ষেত্রেই মনোযোগের থেকে দূরে থাকা, তাদের উপরে নিপীড়নের ইতিহাস আছে, সন্দেহ নেই, তাদের উপরে মনোযোগের অভাবের বিষয় আছে। এই সব থেকে উঠে আসা একজন মানুষ নিপীড়ক হয়ে উঠছেন এবং তিনি যেহেতু ট্র্যাকশন পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে, সেই কারণে তিনি আরও ইনক্রিজিংলি নিপীড়ক হয়ে উঠছেন, আরও ইনক্রিজিংলি মাস্তানি করে বেড়াচ্ছেন। এবং এটা বুঝে শুনে শিবির আসলে তাকে সেখানে ঠেলে দিয়েছে যে এটা হোক, এটা তাকে দিয়ে জিনিসটা করা যাবে। এবং আমাদের অনেক বাঙালির মধ্যে কিন্তু পাহাড়ি ঘৃণা আছে, পাহাড়িদের প্রতি খুবই নেগেটিভ ধারণা আছে, ঘৃণাই আছে অনেকের। এতে শিবির ভাবছে সে সেফ থাকবে, তাতে তার বেশি ক্ষতি হবে না, কারণ সামনে সবাই মিত্রকে দেখছে, একজন চাকমা তরুণকে দেখছে। এই সেফ গেমটা তারা খেলার চেষ্টা করছে। আমরা এই পুরো দায় আসলে শিবিরকে দিতে চাই, কারণ সর্বমিত্র ডাকসুতে নির্বাচিত হয়েছেন সমাজ কল্যাণ সদস্য, সম্ভবত তিনি শিবিরের প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন এবং সমাজ কল্যাণের আরও লোকজনও এখানে ছিলেন, বাঙালি মুসলিম জাতিগোষ্ঠীর যারা এই ডাকসুতে আছেন, তারা এসে একই কাজ করেছেন। আমরা প্রথম থেকে একটা কথা বলেছি, যেখানে যেখানে যদি সমস্যা থেকে থাকে, কোথাও যদি সমস্যা থেকে থাকে মাদকের, মানে যারা ভাসমান দোকান করেন অবৈধ, এইটা উচ্ছেদ করার কারো কোনো এখতিয়ার থাকা উচিত না। বাংলাদেশে এই ঢাকা ইউনিভার্সিটিতে ভাসমান কিছু থাকবে না, ভাসমান কোনো বিক্রেতা থাকবে না, বাদাম বিক্রি করা যাবে না। আমরা এই ন্যারেটিভ নেই না। এই সংকটের সময় কারো পেটে লাথি দেওয়া মেনে নেওয়া যাবে না। কিন্তু মাদকসহ অন্যান্য যেসব অপরাধমূলক কর্মকাণ্ড আছে সেগুলো ঠেকানোর জন্য ভার্সিটি প্রশাসন আছে, প্রয়োজনে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। ডাকসুর এই এখতিয়ার নেই, এটা জেনে শুনেই ডাকসু তাদেরকে মাঠে ছেড়েছে, শিবির ছেড়েছে। সুতরাং এই মাস্তানিটা শিবিরের মাস্তানি হিসাবে পড়তে হবে। আমরা প্রায় সর্বমিত্রর মাস্তানি হিসাবে এটাকে পড়ার চেষ্টা করছি না, এটা শিবিরের মাস্তানি। শিবির এই মাস্তানিটা করছে, পরিষ্কার পরিচ্ছন্ন ক্যাম্পাস দেখানোর চেষ্টা করছে। তারা সোকল্ড এক সময় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটরা যেভাবে যায় বিভিন্ন জায়গায়, এটা সেটা করে বেড়াচ্ছে। একজন মানুষ ঘুমোচ্ছে, তার জিনিস